হ্যালো স্টুডেন্টস, হ্যালো এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা বেশ কিছু বেসিক বীজগাণিতিক সূত্র নিয়ে আমরা আলোচনা করব। একদম বেসিক বীজগাণিতিক সূত্র নিয়ে আমরা আলোচনা করব এবং আমরা জানব যে এই বীজগাণিতিক সূত্রগুলি কি করে এসছে, অর্থাৎ এই বীজগাণিতিক সূত্রগুলি প্রমাণ সহ আমরা বিস্তারিত সমস্ত বিষয় এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি। তো ভিডিওটা শুরু করার আগে আমি জানিয়ে রাখি যে বীজগণিত বা এই যে অ্যালজেব্রা, এইটার মানে কি, বীজগণিত আমরা কেন ব্যবহার করব, আমরা কেন এই বীজগণিত জানব, এটা আমাদের সবার আগে জানা উচিত। যে বীজগণিত বা অ্যালজেব্রা এটা আমরা কেন শিখব, আমাদের জানার কি প্রয়োজন আছে। তো দেখো, বীজগণিত বা অ্যালজেব্রা মানে বেসিক যে জিনিসগুলো জানানো হয়, প্রথমে বীজগণিত বা অ্যালজেব্রায় বেসিক যে জিনিসগুলো জানানো হয় সেইটা হচ্ছে, প্রথমে দুটো জিনিস শেখানো হয়, তোমাদের দুটো জিনিস শেখানো হয়। একটা হচ্ছে চলরাশি, আর আরেকটা হচ্ছে ধ্রুবক। একটা হচ্ছে চলরাশি আর আরেকটা হচ্ছে কি, ধ্রুবক। তো চলরাশি আর ধ্রুবক এই দুটো জিনিস প্রথমত শেখানো হয় বীজগণিতে। তারপরে শুরু করা হয় যে বীজগণিতটা আমরা কেন পড়ব, আমরা কেন শিখব, আমরা কোন কোন জায়গায় এই বীজগণিতের অ্যাপ্লিকেশন দেখতে পাবো। আমরা যখনই দেখতে পারবো এখানে বীজগণিতের অ্যাপ্লিকেশন হচ্ছে, তখনই কিন্তু আমরা এটা শিখতে পারবো, তখনই আমাদের ইন্টারেস্টটা জাগবে। তাই আগে প্রথমত দুটো জিনিস আগে একটু জেনে নাও যে চলরাশি আর ধ্রুবক মানে কি, ঠিক আছে? এই দুটো জিনিস জেনে নাও। দেখো, চলরাশি মানে হচ্ছে, চলরাশি মানে পরিবর্তনশীল, ঠিক আছে? পরিবর্তনশীল রাশি। চলরাশি মানে এই জিনিসটা তোমরা মাথায় রাখবে যে চলরাশি মানে কি। চলরাশি মানে হচ্ছে পরিবর্তনশীল রাশি। আমি আস্তে আস্তে সব ব্যাপারগুলোতে আমি যাব, আস্তে আস্তে ধীরে সুস্থে আমি ব্যাপারটাকে বোঝাবো। চলরাশি মানে হচ্ছে পরিবর্তনশীল রাশি, আর ধ্রুবক মানে অপরিবর্তনশীল রাশি। ধ্রুবক মানে অপরিবর্তনশীল, ধ্রুবক মানে হচ্ছে অপরিবর্তনশীল, ঠিক আছে? অপরিবর্তনশীল রাশি। তো চলরাশি মানে কি, পরিবর্তনশীল বা চেঞ্জেবল, যেগুলো চেঞ্জ হচ্ছে বারবার, প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে চেঞ্জ হচ্ছে, সেগুলো হচ্ছে চলরাশি বা পরিবর্তনশীল রাশি। আর ধ্রুবক মানে অপরিবর্তনশীল, যেগুলো কিন্তু চেঞ্জ হবে না, ঠিক আছে? এর মানেটা কি আমি একটু বোঝাই। মনে করো, ধরো 7x, ঠিক আছে? ধরো 7x = 14। আমি একটা ইকুয়েশন লিখলাম, একটা সমীকরণ লিখলাম যে 7x = কত, 14। তো এবার আমি বললাম যে x এর ভ্যালু কত হবে, x এর মান কত হবে। 7x = 14 আছে, তাহলে x এর মান কত হবে, x এর মান? x এর মান হবে 14/7। তাহলে 14/7 মানে কত, 2। তাহলে x এর মান কত, 2, ঠিক আছে? 7x = 14, এটা একটা সমীকরণ। এখান থেকে আমি x এর মান বার করতে পেরেছি, এখান থেকে x এর ভ্যালু কত হচ্ছে, 2। এইবার একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো, এই যে সমীকরণে অজানা জিনিস কি ছিল, সমীকরণে অজানা জিনিস কি ছিল? সমীকরণে অজানা জিনিস ছিল x, তাই তো? x ছিল একটা অজানা জিনিস, যার ভ্যালু কত হবে সেটা কিন্তু আমাদের জানা নেই। সেটা আমরা কি করে বার করলাম, এরমভাবে ক্যালকুলেশন করে সমাধান করে আমরা বার করলাম। এবার তোমরা একটা জিনিস একটু লক্ষ্য করে দেখো, এইখানে যে অজানা জিনিসটা আছে x, এইখানে x এর আমি যদি ভ্যালু পরিবর্তন করি, এখানে আমি x এর মান যদি আমি চেঞ্জ করি, তাহলে 7x এর মানও চেঞ্জ হবে। সহমত কিনা? এই যে ব্যাপারটা আছে 7x, তাই তো? এইখানে আমি x এর মান আমি চেঞ্জ করব।
ধরো আমি এক্স এর মান নিলাম কত 3, এক্স এর মান কত নিয়েছি 3, তাহলে 7x কত হবে 21 হবে, 7x হবে 21। হ্যাঁ 7x মানে কি, 7x মানে হচ্ছে 7 ইন্টু এক্স, ঠিক আছে, 7x মানে হচ্ছে 7 ইন্টু এক্স। এইটাকে আমরা একবারে লিখি কত, এটাকে আমরা একবারে লিখি 7x, ঠিক আছে। ধরো এরকম আছে a ইন্টু এক্স, এইটাকে লিখবো ax, ঠিক আছে, এরকম ব্যাপার। হ্যাঁ মানে কি এখানে এক্সটা কি, এক্সটা হচ্ছে একটা অজানা রাশি যার ভ্যালু বা যার মান কি আমাদের জানা নেই। তো এরকম একটা অজানা রাশির সাথে আমি যদি কোনো একটা সংখ্যার গুণ করি, যেমন এখানে অজানা রাশিটা কি এক্স, তো এক্সের সাথে আমি এখানে 7 গুণ করেছি, অর্থাৎ 7 ইন্টু এক্স, এইটাকে একবারে লেখা হয় 7x। 2 ইন্টু এক্স এটাকে লেখা হবে 2x, ঠিক আছে। 12 ইন্টু এক্স এটাকে লেখা হবে 12x। আশা করি এইটুকু তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো যেটা বলছিলাম এইখানে 7x এটা ছিল একটা অজানা রাশি। কেন অজানা রাশি, কারণ আমি এখানে এক্স এর যেরকম ভ্যালু নেব 7x এর ভ্যালু সেরকম আসবে। আমি এখানে এক্স এর মান কত নিয়েছি 3 নিয়েছি, তো এখানে 7x কত এসছে 21 এসছে, 7x কত এসছে 21 এসছে। এখন আমি যদি এক্স এর মানগুলো পরিবর্তন করি, ধরো আমি এখানে এক্স এর মান 4 নিলাম, তাহলে 7x কত আসবে, 7x আসবে কত 28। আমি এখানে ধরো এক্স এর মান 5 নিলাম, তাহলে 7x কত আসবে 35 আসবে। এখানে আমি এক্স এর মান 6 নিলাম, তাহলে 7x কত আসবে 42 আসবে। তো এরকমভাবে আমি যত এক্স এর ভ্যালু চেঞ্জ করতে থাকবো তত কি হবে 7x এর মানটা পাবো। যত আমি এক্স এর ভ্যালু চেঞ্জ করতে থাকবো, যত আমি এক্স এর ভ্যালু পরিবর্তন করতে থাকবো, তত আমি প্রতিটা ক্ষেত্রে 7x এর বিভিন্ন রকম মান পাবো। এক্স এর ভ্যালু চেঞ্জ করেছি, 7x এর বিভিন্ন রকম আমি মান পেয়েছি, ঠিক আছে। তাহলে 7x এর যে বিভিন্ন মান পাচ্ছি ওগুলো কার জন্য পাচ্ছি, ওগুলো আমি এক্স এর জন্য পাচ্ছি। এক্স এর ভ্যালু আমি চেঞ্জ করছি, একবার আমি এক্স এর ভ্যালু 3 নিয়েছি, একবার আমি এক্স এর ভ্যালু 4 নিয়েছি, একবার আমি এক্স এর ভ্যালু 5 নিয়েছি, একবার আমি এক্স এর জায়গায় 6 লিখেছি। তো এরকমভাবে করতে করতে কি হবে পুরো 7x এর মানটা চেঞ্জ হচ্ছে। তাহলে এইখানে এই যে এক্স, এই এক্সটা কি একটা পরিবর্তনশীল রাশি, তাই না। আমি যত এক্স এর ভ্যালু চেঞ্জ করতে থাকবো, যত আমি এক্স এর মান চেঞ্জ করতে থাকবো, তত কি হবে, তত এই যে পুরো যে রাশিটা রয়েছে 7x এর ভ্যালু কি হবে, এর ভ্যালু চেঞ্জ হতে থাকবে। এক্স এর ভ্যালু যদি আমি চেঞ্জ করি তাহলে 7x এর ভ্যালু কি হবে চেঞ্জ হতে থাকবে, তাই তো। তাহলে এখানে এক্সটা কি, এক্সটা হচ্ছে এখানে পরিবর্তনশীল একটা রাশি যার বিভিন্ন মানে, যার বিভিন্ন মানে ওই সমীকরণের মান চেঞ্জ হয়, যার বিভিন্ন মানে ওই রাশিটির মান পরিবর্তন হয়। তা এখানে এক্সটা কি একটা পরিবর্তনশীল রাশি বা চলরাশি, একটা পরিবর্তনশীল রাশি বা চলরাশি। তাহলে এরকমভাবে বীজগণিতে বেশিরভাগ জায়গায় 3টে চলরাশি ইউজ করা হয়, সেটা হচ্ছে এক্স, ওয়াই আর জেড। এই 3টে চলরাশি ইউজ করা হয় বীজগণিতে বেশিরভাগ জায়গায়। ক্লাস 7 থেকে ক্লাস 12 পর্যন্ত বেশিরভাগ জায়গায় বীজগণিতে এই 3টে চলরাশি ইউজ করা হয়, এক্স, ওয়াই, জেড। এবং এই 3টে চলরাশি খুবই প্রচলিত, ঠিক আছে, এক্স, ওয়াই, জেড 3টে চলরাশি খুবই প্রচলিত। এবার তোমার মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে যে শুধু যে এক্স, ওয়াই, জেড কেন ইউজ করা হয় আর অন্যান্য লেটারগুলো কেন ইউজ করা হয় না, মানে এ, বি, সি, ডি এরকম তো আরও অনেক লেটার রয়েছে, তাহলে এগুলো কেন ইউজ করা হয় না, এগুলো বাদ দিয়ে শুধুমাত্র কেন এই 3টে প্রচলিত ইউজ করা হয়। তো দেখো এক্স, ওয়াই, জেড ইউজ করা হয় তার একটাই কারণ, সেইটা হচ্ছে অ্যাক্সিস, সেটা হচ্ছে অ্যাক্সিস, ঠিক আছে, সেটা হচ্ছে অ্যাক্সিস বা অক্ষের জন্য, সেটা হচ্ছে অ্যাক্সিস বা অক্ষ। এবার অ্যাক্সিস বা অক্ষ মানে কি, অ্যাক্সিস বা অক্ষ মানে কি, এটা নিয়ে
পুরো ডিটেল একটা ভিডিও ছাড়বো আমি, পুরো এই অ্যাক্সিস বা অক্ষ নিয়ে আমি পুরো একটা ভিডিও ডেডিকেটভাবে আলাদা করে ছাড়বো। তবে আমি একটু ছোট করে বুঝিয়ে দিই অ্যাক্সিস বা অক্ষটা কি। অ্যাক্সিস বা অক্ষ হচ্ছে দুরকম ডাইমেনশন নিয়ে ম্যাথমেটিক্স আলোচনা করা হয়, একটা 2 ডাইমেনশন আর একটা হচ্ছে 3 ডাইমেনশন। দুরকম ডাইমেনশন নিয়ে ম্যাথমেটিক্সে আলোচনা করা হয়, ঠিক আছে। দুরকম ডাইমেনশনে ব্যবহার করা হয়, একটা হচ্ছে 2 ডাইমেনশন আর একটা হচ্ছে 3 ডাইমেনশন, তাই তো। এই দুটো ডাইমেনশন নিয়ে ম্যাথমেটিক্সে আলোচনা করা হয়। এর মধ্যে 2 ডাইমেনশনে দুটো অ্যাক্সিস থাকে, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। আর 3 ডাইমেনশন বা 3 ডাইমেনশনে এরকমভাবে 3টে অ্যাক্সিস থাকে, সেটা হচ্ছে এক্স ওয়াই জেড অ্যাক্সিস। সেটা হচ্ছে এই যে এক্স অ্যাক্সিস, এই যে ওয়াই অ্যাক্সিস, আর এরকমভাবে থাকে জেড অ্যাক্সিস, ঠিক আছে। তো ডাইমেনশনের জন্য বীজগণিতে শুধুমাত্র 3টে চলরাশি বেশি ব্যবহার করা হয়, এক্স ওয়াই জেড, ঠিক আছে। যদি কোথাও এক্স থাকে, যদি কোথাও ওয়াই থাকে, যদি কোথাও জেড থাকে, তাহলে আর আমাদের আলাদা করে বুঝতে হয় না যে ওটা চলরাশি। ওটা দেখলেই বুঝে যায় যে ওটা চলরাশি বা ওইটা হচ্ছে একটা পরিবর্তনশীল রাশি, ঠিক আছে। যেহেতু ডাইমেনশনে 2 ডাইমেনশন বলো বা 3 ডাইমেনশন বলো, 2 ডাইমেনশনে দুটো অ্যাক্সিস থাকে, একটা এক্স অ্যাক্সিস এরকম আর একটা ওয়াই অ্যাক্সিস এরকম। আর 3 ডাইমেনশনে 3টে অ্যাক্সিস থাকে, এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর উপরে থাকে হচ্ছে এরকম লম্ব বরাবর থাকে জেড অ্যাক্সিস। তো এই 3টে অ্যাক্সিসের জন্য বীজগণিতে 3টে চলরাশি ব্যবহার করা হয় এক্স ওয়াই জেড, ঠিক আছে। তাহলে আসল কথা, মেন কথায় আসি, চলরাশি বা পরিবর্তনশীল রাশি মানে কি। চলরাশি বা পরিবর্তনশীল রাশি হচ্ছে এমন একটা রাশি, এমন কিছু কিছু রাশি যার বিভিন্ন মানে ওই সমীকরণের মান বদলে যায়, তাই তো। যার বিভিন্ন মানে ওই সমীকরণের মান বদলে যায় বা যার বিভিন্ন মানে ওই রাশিটির মান পরিবর্তন হয়। যেমন একটু আগে আমি উদাহরণ দিচ্ছিলাম যে এক্সের যত আমি ভ্যালু চেঞ্জ করতে থাকবো, এক্সের যত আমি মান চেঞ্জ করতে থাকবো, তত কি হবে, 7x এর মানটা কি হবে, চেঞ্জ হবে। এক্সের যত আমি ভ্যালু চেঞ্জ করতে থাকবো তত 7x এর মানটা চেঞ্জ হবে। তাই এখানে এক্সটা কি, এক্সটা হচ্ছে একটা চলরাশি বা পরিবর্তনশীল রাশি, ঠিক আছে। আচ্ছা, অপরিবর্তনশীল রাশি বা ধ্রুবক, অপরিবর্তনশীল রাশি বা ধ্রুবক মানে কি, ইজি কথা। অপরিবর্তনশীল রাশি বা ধ্রুবক মানে হচ্ছে যে রাশিগুলোর চেঞ্জ হবে না, যে রাশিগুলো চেঞ্জ হবে না। আচ্ছা, এর মানে কি, একটু আগে যে উদাহরণটা দিচ্ছিলাম ওইটা দিয়ে বলি। ধরো এই যে, আচ্ছা একটা নতুন উদাহরণ দিচ্ছি, ধরো 7x প্লাস 3y, ঠিক আছে। 7x প্লাস 3y, এখানে তুমি ইচ্ছা মতো করে এক্স আর ওয়াইয়ের ভ্যালু নিতে পারো, যে কোনো ভ্যালু। সেটা তুমি এক্স আর ওয়াইয়ের ভ্যালু পজিটিভও নিতে পারো বা 0 নিতে পারো বা নেগেটিভও নিতে পারো, যে কোনো ইচ্ছা মতো নিজের মতো ভ্যালু নিতে পারো এক্স আর ওয়াই। তো ধরো আমি বললাম যে আমি এখানে এক্সের জায়গায় 2 লিখবো আর ওয়াইয়ের জায়গায় লিখবো -1। এক্সের জায়গায় কত লিখবো, 2, আর ওয়াইয়ের জায়গায় কত লিখবো, -1। তাহলে এই যে পুরো যে সমীকরণটা আছে 7x প্লাস 3y, এর মানটা কত আসবে, দেখো 7 ইন্টু 2 প্লাস 3 ইন্টু -1, তাই তো। তাহলে এটা আসবে 14 আর -3 কত, 11। এবার তুমি, এটা আমি এক্স আর ওয়াইয়ের ভ্যালু ধরে নিয়েছি। এবার তুমি মনে করো এক্সের ভ্যালু ধরো 3 নিলে বা এক্সের ভ্যালু ধরো 4 নিলে আর ওয়াইয়ের জায়গায় ধরো 2 লিখলে, এরকম বিভিন্ন রকম কম্বিনেশন হতে পারে। তুমি বিভিন্ন রকম ভ্যালু বসাতে থাকো, দেখবে 7x প্লাস 3y এই যে ইকুয়েশনটা আসছে, এই সমীকরণের মান কিন্তু বদলে যাচ্ছে বিভিন্ন মানের ক্ষেত্রে। এক্স আর ওয়াইয়ের বিভিন্ন মানের ক্ষেত্রে এই সমীকরণটার মান বদলে যাচ্ছে। তাহলে এখানে এক্স আর ওয়াইটা কি, চলরাশি বা ধ্রুবক, চলরাশি বা পরিবর্তনশীল। এখানে এক্স আর ওয়াইটা কি, চলরাশি বা পরিবর্তনশীল রাশি। এবার দেখো কোনগুলো চেঞ্জ হচ্ছে না,
কোনগুলো চেঞ্জ হচ্ছে না। দেখো এখানে 7, এই 7 তো নিজের মতনই থাকছে। আমি ধরো এক্সের জায়গায় 10 নিলাম, তাহলে 7-এর সাথে 10 গুণ হবে। আমি এক্সের জায়গায় 100 নিলাম, তাহলে 7-এর সাথে সে 100টাই গুণ হবে। তাহলে এখানে চেঞ্জ হচ্ছে কে? এক্স। এখানে কিন্তু এই যে সংখ্যাটা রয়েছে 7 আর এখানে যে 3, এ কিন্তু চেঞ্জ হচ্ছে না। চেঞ্জ কারা হচ্ছে? এক্স চেঞ্জ হচ্ছে আর ওয়াইটা চেঞ্জ হচ্ছে। এখানে কিন্তু এই যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে না। এই 7, 3 এগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে না। তাই এগুলো হচ্ছে অপরিবর্তনশীল বা এগুলো হচ্ছে ধ্রুবক রাশি। ঠিক আছে, মানে মোদ্দা কথা, ধ্রুবক রাশি মানে কি? ধ্রুবক রাশি মানে হচ্ছে নাম্বারগুলোকে বোঝায়। ঠিক আছে, ধ্রুবক রাশি মানে মূলত নাম্বারগুলোকে বোঝায়। মানে -1, -2, -3, 0, 1, 2 এরকম। ধ্রুবক রাশি মানে সংখ্যাগুলো বোঝায়, শুধুমাত্র নাম্বার। শুধুমাত্র যে নাম্বার বোঝায় তা কিন্তু নয়। তুমি ভগ্নাংশ লিখতে পারো, তুমি মূলদ সংখ্যাও লিখতে পারো, অমূলদ সংখ্যাও বসাতে পারো। ঠিক আছে, ধ্রুবক মানে মোদ্দা কথা চেঞ্জ হবে না। চেঞ্জ হবে না। তুমি চেঞ্জ করতে পারবা এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু, জেড এর ভ্যালু, এইগুলো তুমি চেঞ্জ করতে পারবা। মানে ইংরাজিতে যে অ্যালফাবেটগুলো আছে, সহজ কথায় ইংরাজিতে যে অ্যালফাবেটগুলো আছে এ বি সি, এইগুলোর ভ্যালু তুমি চেঞ্জ করতে পারবা। এগুলোর ভ্যালু তুমি প্রতিটা ক্ষেত্রে প্রতিটা পদক্ষেপে চেঞ্জ করতে পারবা। তাহলে ওইগুলো হবে তোমার চলরাশি বা পরিবর্তনশীল রাশি। আর যেগুলো চেঞ্জ হবে না, মানে এই যে নর্মাল নাম্বারগুলো, সংখ্যাগুলো, সেটা স্বাভাবিক সংখ্যা হতে পারে, মূলদ সংখ্যা হতে পারে, অমূলদ সংখ্যা হতে পারে, যে কোনো রকম সংখ্যা হতে পারে, ওগুলো চেঞ্জ হবে না। তাই ওগুলো হচ্ছে ধ্রুবক রাশি বা অপরিবর্তনশীল রাশি। ঠিক আছে, তো প্রথমত এই দুটো জিনিস খুব জেনে রাখার দরকার ছিল আমাদের। যে বীজগণিত যখন আমরা শুরু করছি, অ্যালজেব্রা, তো তখন আমাদের এই দুটো বিষয় খুব ভালোভাবে জেনে রাখা উচিত ছিল, যে চলরাশি আর ধ্রুবক কী। আশা করি তোমরা বুঝে গেছো যে চলরাশি মানে কি, যেগুলো চেঞ্জ হবে, যেগুলো প্রতিটা ক্ষেত্রে চেঞ্জ হবে। আমি এক্সের ভ্যালু, ওয়াইয়ের ভ্যালু, জেডের ভ্যালু আমি চেঞ্জ যত করতে থাকবো, এক্স ওয়াই জেডের ভ্যালু যত নিতে থাকবো, যত বাড়াতে থাকবো, যত কমাতে থাকবো বা যত চেঞ্জ করতে থাকবো, তত সমীকরণটার মান চেঞ্জ হবে, তত পুরো রাশিটার মান চেঞ্জ হবে। তাই এক্স ওয়াই জেড এগুলো সব চলরাশি বা পরিবর্তনশীল রাশি। একে ইংরাজিতে বলা হয় ভ্যারিয়েবল। একে ইংরাজিতে কি বলা হয় বন্ধুরা? একে ইংরাজিতে বলা হয় ভ্যারিয়েবল। চলরাশি, এটাকে ইংরেজিতে বলা হচ্ছে ভ্যারিয়েবল। একে ইংরেজিতে বলা হচ্ছে ভ্যারিয়েবল। আর এই যে ধ্রুবক মানে কি, যেগুলো অপরিবর্তনশীল, যেগুলো চেঞ্জ হবে না। তুমি এক্স ওয়াই জেড এর ভ্যালু চেঞ্জ করতে পারো, তা সত্ত্বেও কিন্তু এগুলো চেঞ্জ হবে না। এগুলোর সাথে গুণ হতে পারে, যোগ হতে পারে, বিয়োগ হতে পারে, যা খুশি হতে পারে, এগুলো চেঞ্জ হবে না। তাই এগুলো হচ্ছে অপরিবর্তনশীল রাশি বা এগুলোকে বলা হচ্ছে ধ্রুবক। আর ইংরাজিতে বলা হচ্ছে কি? কনস্ট্যান্ট। ইংরেজিতে বলা হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে ইংলিশ টার্মগুলো কিন্তু কাজে লাগে। তাই তোমাদের উদ্দেশ্যে জানাচ্ছি যে কনসেপ্ট যখন আমরা বুঝবো, তখন আমরা নিজেদের মাতৃভাষায় বুঝবো। যখন আমরা কনসেপ্টগুলো বুঝবো, আমরা মাতৃভাষায় বুঝবো। কোশ্চেন সলভ করব, কোশ্চেন বুঝবো নিজের মাতৃভাষায়। কিন্তু তার সত্ত্বেও কিছু কিছু ক্ষেত্রে এই ইংলিশ টার্মগুলো কিন্তু জেনে রাখা উচিত। কারণ ইংলিশ টার্মগুলো যদি এখন থেকেই তোমরা জেনে যাও, তাহলে পরবর্তীকালে কোনো অসুবিধা হবে না। তোমরা যদি ইংলিশ টার্মগুলো এখন থেকে জেনে যাও, তাহলে 11-12-এ উঠে তোমাদের কোনো রকম অসুবিধা আর হবে না, বা আপ টু কলেজ লাইফে গেলে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তাই ইংলিশ টার্মগুলো আস্তে আস্তে জেনে রাখা উচিত। কিন্তু অবশ্যই আমরা কনসেপ্ট বুঝবো, আমরা যা খুশি কোশ্চেন প্র্যাকটিস করব, যখন আমরা যা খুশি কথা বলবো, অবশ্যই আমরা নিজেদের মাতৃভাষার কথা বলবো, কিন্তু তার সত্ত্বেও ইংলিশ টার্মগুলো জেনে রাখা উচিত। তাহলে 11-12-এ বা আপ টু
কলেজ লাইফে গিয়ে বা ইউনিভার্সিটি লাইফে গিয়ে কোনো অসুবিধা তোমাদের হবে না। ঠিক আছে? আচ্ছা, তো চলরাশি আর ধ্রুবক রাশি কি, এই দুটো বিষয় সম্পর্কে আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এইবার আমি আসল জায়গাটা আসি। প্রথমে যে জিনিসটা আমি এখন জানাবো সেটা হচ্ছে বীজগণিতের বা এই অ্যালজেব্রা অ্যাপ্লাইকেশনটা আগে দেখে নিই। কারণ কোনো একটা চ্যাপ্টার বা কোনো একটা টপিক যখন আমরা শুরু করতে চলেছি, তো তখন আমাদের ওই টপিকের একটা ছোট করে অ্যাপ্লিকেশন জেনে রাখা উচিত। মানে ছোট করে অ্যাপ্লিকেশন বা যদি একটা এক্সাম্পল, একটা বাস্তবিক, একটা রিয়ালিটির একটা এক্সাম্পল যদি আমরা জানি, তাহলে ওই চ্যাপ্টারটা করতে আমাদের তখনই ইন্টারেস্ট লাগবে। তাই এই বীজগণিতটা মূলত শুরু করার আগে আমরা ছোট্ট করে একটা অ্যাপ্লিকেশন জেনে নিই একটা অঙ্কের মাধ্যমে। ঠিক আছে? একটা অঙ্কের মাধ্যমে একটা বাস্তবিক সমস্যা সমাধান করব, তাহলেই আমাদের এটা করতে ইন্টারেস্ট আসবে। আচ্ছা, তো মনে করো একটা আমি এক্সাম্পল দিচ্ছি। তো মনে করো যে দুটো, ঠিক আছে, দুটো স্টুডেন্ট আছে বা দুটো এরকম, ঠিক আছে। তো মনে করো এর নাম হচ্ছে রাম আর এর নাম হচ্ছে সৌভিক। ঠিক আছে? এর নাম হচ্ছে রাম আর এর নাম হচ্ছে সৌভিক। ঠিক আছে? এর নাম হচ্ছে রাম আর সৌভিক। ঠিক আছে? আমি একটা এক্সাম্পল দিচ্ছি। তো মনে করো এই রাম আর সৌভিকের বাড়ি পাশাপাশি, রাম আর সৌভিকের বাড়ি পাশাপাশি। ঠিক আছে? এদের যে ঘর পুরো একদম পাশাপাশি এরকম। ঠিক আছে? একদম পুরো পাশাপাশি। রাম আর সৌভিকের বাড়ি পাশাপাশি। এরা একই বয়সী, মনে করো এদের বয়স ধরো 15 বছর, এরও 15 বছর বয়স, এরও 15 বছর বয়স। এরা পড়ে একই স্কুলে পড়ে, একই ক্লাসে পড়ে, মানে এরা অ্যাকচুয়ালি বন্ধু। ঠিক আছে? এরা বন্ধু, এদের বাড়ি পাশাপাশি। তো ব্যাপারটা হচ্ছে রামের বাড়িতে এইখানে একটা জায়গায় ধরো এরকম ট্যাঙ্কি রয়েছে, ট্যাঙ্কি, জল ভরার ট্যাঙ্কি। আর শ্যামের বাড়িতেও এরকমভাবে একটা জল ভরার ট্যাঙ্কি রয়েছে। ঠিক আছে? জল ভরার ট্যাঙ্কি রয়েছে। তো রামের কাজ হচ্ছে, রামের যে কাজ, এই রামের কাজ হচ্ছে প্রতিদিন সকাল 8টার মধ্যে, প্রতিদিন সকাল 8টার মধ্যে, উইদিন 8 AM, প্রতিদিন সকাল 8টার মধ্যে রামকে, আচ্ছা এটা রামের বাড়ি, এটা সৌভিকের বাড়ি। ঠিক আছে? আচ্ছা, তো রামের কাজ হচ্ছে প্রতিদিন সকাল 8টার মধ্যে উইদিন 8 AM রামকে একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে রামের বাড়ির যে এই যে ট্যাঙ্কিটা আছে, এই ট্যাঙ্কিটা জল দিয়ে ভর্তি করতে হবে। মানে এই ধরো একটা পাইপ রয়েছে, এই পাইপের মাধ্যমে ট্যাঙ্কিটা পুরো ভরাট করতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে রামের কাজ। প্রতিদিন সকালে রামের ডিউটি। রামের মা বলে গেছে যে রামকে প্রতিদিন সকাল 8টার মধ্যে উইদিন 8 AM তাকে তার বাড়ির যে ট্যাঙ্কি আছে সেই ট্যাঙ্কিটা পুরো ভরাট করতে হবে। টাইম কলে যে জল আসে, সেই জল থেকে পাইপের মাধ্যমে পুরো ট্যাঙ্কিটা তাকে ভরাট করতে হবে। তো যদি সে ডিউটিটা না করে, তাহলে মা তাকে বকবে, মারবে, যেটা আমাদের সবার সাথে হয়। তো যাই হোক, মার কথা অমান্য করলে, তো যাই হোক। আর সৌভিকের বাড়ির ডিউটি একই রকম, ওর বাড়ির ডিউটিও একই রকম। কারণ মনে করো ধরো 8টার পর হয়তো জল আসে না আর, ঠিক আছে? তো সৌভিকের বাড়ির ডিউটি একই রকম, যে ওর বাড়িতেও উইদিন 8 AM পাইপের মাধ্যমে তার ট্যাঙ্কিতে পুরো জল ভর্তি করতে হবে। ঠিক আছে? তো রাম আর সৌভিক কি দুজনা বন্ধু, তাদের বাড়ি পাশাপাশি, তাদের বাড়িতেও দুজনের বাড়িতেও ট্যাঙ্কি রয়েছে। দুজনের একই ডিউটি, রোজ সকালে, যে প্রতিদিন সকাল 8টার মধ্যে ট্যাঙ্কিতে জল ভরতে হবে, না হলে 8টার পর আর জল পাওয়া যাবে না। আর যদি সে জল না ভরে, তাহলে তার মা তাকে বকবে, মারবে, যেটা আমাদের সবার সাথে হয়। যাই হোক, তো তো একদিন মনে করো যে এই যে রাম মনে করো ঘুম থেকে উঠতে
ঠিক আছে, ঘুম থেকে উঠতে একটু দেরি করেছে, ঠিক আছে, ঘুম থেকে উঠতে একটু দেরি করেছে, তার ডিউটি হচ্ছে তাকে 8টার মধ্যে ট্যাঙ্কিতে জল ভর্তি করতে হবে। তার ডিউটি হচ্ছে 8টার মধ্যে তার ট্যাঙ্কিটাকে ভরাট করতে হবে, ঠিক আছে, ট্যাঙ্কি ভর্তি করতে হবে। তো একদিন মনে করো রাম উঠেছে দেরি করে, এবং দেরি করে উঠে তার ফ্রেশ হতে হতে ঘড়িতে যখন সে তাকায় তখন দেখে যে ধরো 7:50 বেজে গেছে। 7:50 বেজে গেছে। রাম একদিন কি হলো, ঘুম থেকে একটু দেরি করে উঠলো, দেরি করে উঠে তার দাঁত মুখ ধুয়ে তার ফ্রেশ হতে হতে সে দেখলো যে ঘড়িতে বাজে 7:50, ঠিক আছে। আর তখন তো সে ভয় পেয়ে গেছে রীতিমতো। তাকে 10 মিনিটের মধ্যে, তার হাতে টাইম ছিল 10 মিনিট, তাকে 10 মিনিটের মধ্যে তার বাড়ির ট্যাঙ্কিতে পুরো জল রাখতে হবে, পুরো ট্যাঙ্কি ভরাট করতে হবে। সে তো হয়ে গেছে হতভম্ব হয়ে, কিন্তু সৌভিক এখানে রীতিমতো তার ডিউটি পালন করছে। সৌভিকের এরকম কোনো কিছু হয়নি, ঘুম থেকে উঠতে তার দেরিও হয়নি, ঠিক আছে। তো আসল যে ব্যাপারটা সেটা হচ্ছে রামের বাড়ির যে ট্যাঙ্কি, এই ট্যাঙ্কিটা হচ্ছে ধরো 7 লিটারের, মানে ট্যাঙ্কিতে 7 লিটারের জল ধরে। রামের বাড়ির যে ট্যাঙ্কি, সে ট্যাঙ্কিতে 7 লিটারের জল ধরে, 7 লিটারের জল ধরে। আর সৌভিকের বাড়ির যে ট্যাঙ্কি, সেইখানে জল ধরে হচ্ছে 6 লিটার, সেইখানে জল ধরে হচ্ছে কত, 6 লিটার, ঠিক আছে, 6 লিটার। রামের বাড়ির ট্যাঙ্কিতে জল ধরে কত, 7 লিটার, আর সৌভিকের বাড়ির ট্যাঙ্কিতে জল ধরে কত, 6 লিটার। এবার মনে করো রামের বাড়ির যে ট্যাঙ্কিটা রয়েছে, সে ট্যাঙ্কিতে পুরো যে 7 লিটার জলটা ধরে, ওই 7 লিটার পূরণ করতে মনে করো সময় লাগে 15 মিনিট, 15 মিনিট সময় লাগে। রামের বাড়ির যে ট্যাঙ্কি, সেই ট্যাঙ্কিতে পুরো 7 লিটার জল ভরাট করতে সময় লাগে কত, 15 মিনিট। আর সৌভিকের বাড়ির যে ট্যাঙ্কি, যেখানে 6 লিটার জল ধরে, ওইটা ভরাট করতে মনে করো 12 মিনিট সময় লাগে, মনে করো 12 মিনিট সময় লাগে। এইবার শুরু হবে আসল কেস, এইবার শুরু হবে আসল খেলা, ঠিক আছে। রামের বাড়ির ট্যাঙ্কিতে কত জল ধরে, 7 লিটার জল ধরে, সময় লাগে কত, 15 মিনিট। আর সৌভিকের বাড়ির ট্যাঙ্কিতে জল ধরে কত, 6 লিটার, সময় লাগে কত, 12 মিনিট। রাম ঘড়ির দিকে তাকিয়ে দেখছে এখন বাজে 7:50 AM, 7:50 বাজে, তার হাতে রয়েছে 10 মিনিট। তাকে 10 মিনিটের মধ্যে পুরো ট্যাঙ্কিতে 7 লিটার জল ভরাট করতে হবে, কিন্তু সময় লাগে 15 মিনিট। সে ধরো 10 মিনিট সময় নিয়ে পুরো ট্যাঙ্কিতে জল ভরার চেষ্টা করলো, তাহলে পুরো 7 লিটার কি ভরবে, ভরবে না, 7 লিটার থেকে কম হবে, ঠিক আছে। আর এই দিকে মনে করো একটা ভাগ্য ঘটে গেছে রামের ভাগ্যটা মনে করো খুব ভালো। রাম দেখছে সৌভিকের ট্যাঙ্কি পুরো ফুল, সৌভিকের ট্যাঙ্কিতে পুরো জল একদম ভর্তি হয়ে গেছে, সৌভিকের ট্যাঙ্কিতে পুরো একদম জল ভর্তি, ঠিক আছে, সৌভিকের ট্যাঙ্কিতে একদম পুরো জল ভর্তি হয়ে গেছে। আসছে না, যাই হোক, তো যাই হোক, তো সৌভিকের ট্যাঙ্কিতে পুরো একদম জল ভর্তি হয়ে গেছে। তো রাম এবার বলছে যে ভাই তাহলে তোর পাইপটা দে, রাম বলছে যে ভাই তোর পাইপটা দে, তোর পাইপটা দিয়ে আর আমার বাড়ির যে পাইপটা রয়েছে, দুটো পাইপ নিয়ে মিলে একসাথে আমরা ট্যাঙ্কিতে জল ভরবো একসাথে, ঠিক আছে। মানে ধরো আমি ধরো রাম, তো আমি বলছি যে ভাই তোর পাইপটা দে, আমার বাড়ির যে পাইপ রয়েছে তোর বাড়ির যে পাইপ রয়েছে, দুটো পাইপ নিয়ে আমার বাড়ির ট্যাঙ্কিতে আমি জলটা ভরবো। তাহলে যদি তাড়াতাড়ি হয়, তাহলে যদি 10 মিনিটের মধ্যে পুরো ট্যাঙ্কিতে যদি জলটা ভরে যায়। তো রাম কি করলো, সৌভিকের পাইপটা নিল, তো সৌভিক দিল, সৌভিকের পাইপটা নিল, তো সৌভিকের পাইপ আর এখানে রামের পাইপ, দুটো পাইপ দিয়ে রাম কি করছে, তার ট্যাঙ্কিতে পুরো যে 7 লিটার জল এটা ভরাট করার চেষ্টা করছে। তো এখন আমাদের যে প্রশ্ন যে
দুটো পাইপ মিলে দুটো পাইপ মিলে যদি একটা ট্যাঙ্কিতে জল ভর্তি করা হয়, দুটো পাইপ নিয়ে যদি একটা ট্যাঙ্কিতে জল মানে ভর্তি করানো হয়, তাহলে কত মিনিটের মধ্যে ট্যাঙ্কিতে পুরো জলটা ভরবে। মানে দুটো পাইপ নিয়ে রাম কি করছে, তার ট্যাঙ্কিতে জলটা ভরাট করছে। তাহলে এখন আমাদের কাছে প্রশ্ন এটাই যে যদি দুটো পাইপ নিয়ে একটা ট্যাঙ্কিতে জল ভর্তি করানো হয়, তাহলে কত মিনিটের মধ্যে, সে কি 10 মিনিটের মধ্যে তার ট্যাঙ্কিতে পুরো 7 লিটার জল পূরণ করতে পারবে? এটা আমাদের একটু হিসাব করতে হবে। এই জায়গায় তখন লাগে বীজগণিত বা অ্যালজেব্রা কনসেপ্ট, ঠিক আছে? এই জায়গায় লাগে বীজগণিত বা অ্যালজেব্রা। তাহলে চলো, যখন কোশ্চেন এনেছে আমি একটু সমাধান করে দেখিয়ে দিই। আচ্ছা, তো যাই হোক, তো আমার এখন কাজ কি, রামকে 10 মিনিটের মধ্যে তার ট্যাঙ্কিতে পুরো 7 লিটার জল পুরো ফুলফিল করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এটা আমি একটু মুছে দিই। আচ্ছা, তো দেখো, রামের 15 মিনিট সময় লাগে, 15 মিনিট সময় লাগে পুরো 7 লিটার জল ভরতে, ঠিক আছে? রামের বাড়ির যে পাইপটা রয়েছে, সেই পাইপের সাহায্যে তার ট্যাঙ্কিতে পুরো 7 লিটার জল ভরতে সময় লাগে 15 মিনিট। তো আমি ধরে নিলাম, আচ্ছা তাহলে এখানে 1 মিনিটে কত লাগে বলো তো? 1 মিনিটে কত লাগে? 7/15 লিটার ভর্তি হয়, তাই তো? 15 মিনিটে 7 লিটার ভর্তি হচ্ছে, তাহলে 1 মিনিটে কত লিটার ভর্তি হবে? 7/15 লিটার ভর্তি হবে, ঠিক আছে? 7/15 লিটার ভর্তি হবে, ওকে? আচ্ছা, তো আর এখানে সৌভিকের বাড়ির যে পাইপটা রয়েছে, সেই পাইপের মাধ্যমে তার ট্যাঙ্কিতে পুরো 6 লিটার ভরতে কতক্ষণ সময় লাগে? 12 মিনিট। তাহলে 12 মিনিটে ভর্তি হচ্ছে 6 লিটার, তাহলে 1 মিনিটে ভর্তি হবে 6/12 লিটার, ঠিক আছে? 6/12 লিটার। এইটুকু তো ক্লিয়ার? এইটুকু আগে বুঝলে কিনা দেখো, রামের বাড়ির যে পাইপ রয়েছে, সেই পাইপের সাহায্যে 15 মিনিটে তার 7 লিটার ট্যাঙ্কি ভর্তি হয়, তাহলে 1 মিনিটে ভর্তি হবে 7/15 লিটার। আর সৌভিকের বাড়ির যে পাইপটা রয়েছে, তার মাধ্যমে 12 মিনিটে 6 লিটার ভর্তি হয়, তাহলে 1 মিনিটে ভর্তি হবে 6/12 লিটার, ঠিক আছে? 6/12 লিটার। তো দেখো, আমাদের কাজটা কি? আমাদের কাজ হচ্ছে পুরো ট্যাঙ্কিটাকে, অর্থাৎ পুরো 7 লিটারটাকে, পুরো 7 লিটারটাকে 10 মিনিটে ভর্তি করতে হবে, তাই তো? পুরো 7 লিটারটাকে 10 মিনিটে ভর্তি করতে হবে, অর্থাৎ 1 মিনিটে হচ্ছে 7/10 লিটার, এটা আমাদের ফুলফিল করতে হবে। 1 মিনিটে 7/10 লিটার, এটা আমাদের ফুলফিল করতে হবে, এইটা হচ্ছে আমাদের টার্গেট। তো এখন আমরা একটা কাজ করব, এখন আমরা মনে করব যে দুটো পাইপ নিয়ে জল ভরছে, তাই তো? রামের বাড়ির পাইপ আর সৌভিকের বাড়ির পাইপ, দুটো পাইপ নিয়ে জল ভরছে। আচ্ছা, এখানে 1 মিনিটে 7/15 লিটার হচ্ছে, এখানে 1 মিনিটে হচ্ছে 6/12 লিটার। তাহলে বলো তো, যদি আমি দুটো পাইপ নিয়ে ভর্তি করি, তাহলে 1 মিনিটে কত লিটার ভর্তি হবে? 1 মিনিটে কত লিটার ভর্তি হবে? 1 মিনিটে ভর্তি হবে কত? 7/15 প্লাস 6/12, এত লিটার, ঠিক আছে? আচ্ছা, তো আচ্ছা, এইভাবে না করে একটু অন্যভাবে করছি। হ্যাঁ, 15 মিনিটে 7 লিটার ভর্তি হচ্ছে, তাহলে 1 মিনিটে ভর্তি হবে। আচ্ছা, এই কনসেপ্টটা একটু বাদ দাও। 15 মিনিটে 7 লিটার ভর্তি হবে, 1 মিনিটে ভর্তি হচ্ছে এত লিটার। আচ্ছা, সে ঠিক আছে হোক, কিন্তু এখন আমাদের যেটা জানতে হবে, দুটো পাইপ যখন নিয়েছে, ঠিক আছে,
এই দুটো পাইপ যখন নিয়েছে তখন আমরা মনে করব যে 1 মিনিটে ভর্তি হবে x লিটার। দুটো পাইপ যখন নিয়েছে তখন আমি মনে করব 1 মিনিটে ভর্তি হবে কত x লিটার। ঠিক আছে, দুটো পাইপ নিয়েছে তাহলে মনে করব 1 মিনিটে ভর্তি হবে কত x লিটার। আচ্ছা, তাহলে তাহলে রামের পাইপের ক্ষেত্রে, রামের বাড়ির যে পাইপ সেটার ক্ষেত্রে কি হচ্ছে 1 মিনিটে ভর্তি হচ্ছে 7/15 লিটার। ঠিক আছে, 7/15 লিটার। আর ওইখানে হচ্ছে, তাহলে এখান থেকে হয়ে যাবে 7/15 প্লাস 6/12, এটা 1 মিনিটে হচ্ছে, আর দুটো পাইপ নিয়ে হচ্ছে x। ঠিক আছে, এইখান থেকে যদি আমি x এর মানটা বার করতে পারি তাহলে আমি পুরো বার করতে পারবো যে এই কন্ডিশনটা হচ্ছে কিনা। এইভাবে অ্যালজেব্রা বা বীজগণিতের এভাবে অ্যাপ্লিকেশন করা হয়, এই যে এক্স ধরে অ্যাপ্লিকেশন করা হয়। ঠিক আছে, এক্স ধরে অ্যাপ্লিকেশন করা হয়। আচ্ছা, তো এখন আমরা ভিডিওর মেন টপিকে চলে আসি। এতক্ষণ বীজগণিত বা অ্যালজেব্রা কি, সেই অ্যালজেব্রা শুরু করার সময় কি কি জানতে হবে, চলরাশি এবং ধ্রুবক, তারপরে বীজগণিতের একটা ছোট্ট অ্যাপ্লিকেশন আমরা দেখে নিয়েছি। তো এখন আমরা যেটা শুরু করব, বেসিক বেশ কিছু বীজগাণিতিক সূত্র আমরা এখন জানব, যেটা আমাদের পরে অঙ্ক করার ক্ষেত্রে অনেক সুবিধা হবে এবং অনেক কাজে লাগবে। ঠিক আছে, তো এখন আমরা বেশ কিছু বেসিক বীজগাণিতিক সূত্র আমরা এখন শিখতে চলেছি। তো বীজগাণিতিক সূত্র শেখার আগে আমি বীজগণিতে গুণের নিয়মটা দেখাই। ঠিক আছে, গুণ বা মাল্টিপ্লিকেশন কি করে করব বীজগণিতে। ধরো ax প্লাস বি ইন্টু cx প্লাস ডি, এইখানে এটা একটা গুণ বা মাল্টিপ্লিকেশন আছে। তো এইটা আমরা কি করে করব, এর নিয়ম হচ্ছে এই যে ax ইন্টু cx প্লাস ডি, অর্থাৎ এইখানে একটা পদের সাথে পুরোটার গুণ করব, তারপর এখানে বি, এই বি এর সাথে পুরোটার গুণ করব cx প্লাস ডি। এবার এইখানে যে চিহ্নটা হবে প্লাস হবে না মাইনাস হবে, এটা কি হবে, সেটা হচ্ছে এইখানে যে চিহ্নটা আছে এইটা প্লাস হবে। অর্থাৎ প্রথম পদের সাথে পুরোটার গুণ করলাম, তারপরে এইখানে যে চিহ্নটা আছে, এখানে মাইনাস থাকলে আমি লিখতাম মাইনাস বি, মাইনাস যদি থাকতো তাহলে লিখতাম মাইনাস বি, আর প্লাস আছে তাই লিখলাম প্লাস বি ইন্টু সি এক্স প্লাস টি। তাহলে এইবার নর্মাল গুণটা হবে এ আর সি এর গুণ হবে এসি, এক্স আর এক্স এর গুণ হবে এক্স স্কোয়ার, তারপরে হবে এডি এক্স, তারপরে হচ্ছে বিসি এক্স প্লাস হচ্ছে বিডি। ঠিক আছে, তো এইভাবে আমরা বীজগণিতে মাল্টিপ্লিকেশন বা গুণ এইভাবে করা হয়ে থাকে। একটা ছোট্ট উদাহরণ দিলাম। এইবার আমরা চলে আসি সূত্রগুলো আমরা শিখব। আচ্ছা, এক নম্বর এ প্লাস বি তার হোল স্কোয়ার, এটা কত হবে। তো দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, এখানে চলে আসছে মাল্টিপ্লিকেশন, তাহলে এখানে করব এর সাথে এ প্লাস বি এর গুণ হবে, তারপরে প্লাস বি এর সাথে এ প্লাস বি এর গুণ হবে, তাহলে এটা কত হবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কত বি স্কোয়ার। তাহলে এটা হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কত বি স্কোয়ার, তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। হয়েছে। আচ্ছা, এর আরেকটা ফর্মুলা হয়, সেইটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার,
প্লাস 4ab, এইটা হয় a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। কী করে হয়? a মাইনাস বি ইন্টু a মাইনাস বি কত আসে? এ স্কোয়ার মাইনাস এবি, তাই তো? এ স্কোয়ার মাইনাস এবি মাইনাস এবি প্লাস হচ্ছে বি স্কোয়ার, তাহলে এটা হয় এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার হয়। এইবারে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 4ab প্লাস 4ab মাইনাস 2ab, তাহলে কত হবে? প্লাস 2ab, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। এই যে এটা চলে আসলো, তাই এর আরেকটা ফর্মুলা হয় এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। ওকে, আচ্ছা এইখান থেকে আমরা জেনে গেছি এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে একই রকমভাবে এ মাইনাস বি হোল স্কোয়ার এরও দুটো ফর্মুলা হবে। একই রকমভাবে এটা 2 এ মাইনাস বি তার হোল স্কোয়ার এরও দুটো ফর্মুলা হয়, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আরেকটা হয় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। ঠিক আছে, আচ্ছা নাম্বার 3 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর দুটো ফর্মুলা হয়, সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা হয় এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, তোমরা বাড়িতে করে দেখবে, এখন তোমরা মাল্টিপ্লিকেশন শিখে গেছো, তাই তোমরা এটা বাড়িতে করে দেখবো। আচ্ছা নাম্বার 4 হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে আমি 2 গুণ করব, তাহলে এইটা আসে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, এইবার একটা টুইস্ট, সেইটা হচ্ছে এই জায়গায় যদি মাইনাস হয়ে যায়, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে ওইটা হয় 4ab, তাহলে 4ab মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। ওকে, আচ্ছা আচ্ছা, তো তোমরা ভিডিওটা পজ করে সূত্রগুলো টুকে নাও, আমি তারপরে অন্য সূত্রগুলো লিখব। ছয় এ বি, এ বির ফর্মুলা হচ্ছে এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। ওকে, 7 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সব নিজেরা মাল্টিপ্লিকেশন করে দেখবে এইটাই আসে। 8 হচ্ছে কিউবের ফর্মুলা, মানে এ কিউব প্লাস বি কিউব, এটা হয় এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ওকে, 9 এ কিউব মাইনাস বি কিউব, এটা হয় এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। নেক্সট 10 এ প্লাস বি তার হোল কিউব, এটা হয় এ কিউব প্লাস 3ab স্কোয়ার প্লাস 3a স্কোয়ার বি প্লাস বি কিউব। আচ্ছা, এদিকটা করি। 11 হচ্ছে এ মাইনাস বি তার হোল কিউব, এটা হয় এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, সরি প্লাস না মাইনাস বি কিউব হবে। ঠিক আছে, তাহলে এগুলো ছিল একদম বেসিক কিছু বীজগাণিতিক সূত্র, যেগুলো ক্লাস 7 থেকে 12 পর্যন্ত হামেশাই কাজে লাগবে। এই 11টা বীজগণিতের সূত্র, 11টা বেসিক বীজগণিতের সূত্র, এগুলো ক্লাস 7 থেকে ক্লাস 12 পর্যন্ত হামেশাই কাজে লাগবে, তাই এগুলো কোনোভাবে স্কিপ করা যাবে না। যদি স্কিপ করে যাও তাহলে অঙ্ক করতে অসুবিধা হবে, অঙ্ক সমাধান করতে সলভ করতে অসুবিধা হবে, তাই কাজেই এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাই ভিডিওটা বলবো খুবই গুরুত্বপূর্ণ ছিল,
তোমরা তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দাও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও কেমন লেগেছে, এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে পাশে থেকো এরকম নিত্য নতুন ডেইলি আপডেট পাওয়ার জন্য। তাহলে আমাদের দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই।